তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা দুর্বলতা হচ্ছে যে এখানে আমরা অপশন পাবো খুবই কম, যেহেতু সিপিসি আর এটা মিলায় আমাদের তিনটা থাকবে, বা তিনটার ভিতরে যদি অপশনও থাকে ছয়টা থাকবে। তো অন্য আইন যদি পৃথক হইতো তাইলে আমরা দুইটা অপশন পাইতাম, দুইটার মধ্যে একটা করতাম। তো এখন আমাদের একটা থেকে একটারই অ্যান্সারটা কিন্তু করতে হবে। তো যাই হোক, এবারের পরীক্ষার জন্য আমাদের যেই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ ওই কয়েকটা কনসেপ্টে আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথম যে কনসেপ্টটা হচ্ছে যে 5 নাম্বার সেকশনে যাওয়ার আগে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু দুই প্রকারের প্রতিকার দেয়, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। মূল আইনটা তিনটা পার্টে বিভক্ত: পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 2 টোটাল প্রতিকার হচ্ছে স্পেসিফিক রিলিফ, আর পার্ট 3 হচ্ছে আমাদের প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক প্রতিকার। তো অনেক ক্ষেত্রে আপনার প্রশ্নই এটা দিয়ে দেয় যে প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে, প্রিভেন্টিভ রিলিফ কখন দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, না দেওয়ার কারণগুলো কি ব্যাখ্যা করেন। এই প্রশ্ন যদি আপনার দেয় তাহলে কিন্তু বিশাল বড়। যদি এমন প্রশ্ন আপনার দিয়ে দেয় যে প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে, কখন দেওয়া হয়, কখন দেওয়া হয় না, তার মানে হচ্ছে যে কখন ওই যে আমাদের পারপেচুয়াল ইনজাংশন গ্রহণ করা হয় আর কখন করা হয় না, ওই টোটাল জিনিসগুলো লিখতে হবে। এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখবেন। যদি আপনার প্রিভেন্টিভ রিলিফ রিলেটেড কিছু চায়, তার মানে ওই 52 থেকে 57 কথাগুলো বলতেছে, এটা একটু মাথায় রাখবেন। আর স্পেসিফিক রিলিফ যদি কাকে বলে, বা আপনাকে যদি একদম সহজভাবেও দিয়ে দেয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকারগুলো কি কি আপনি ব্যাখ্যা করেন, আর ওইটার মধ্যেই দিয়ে দিল 10 মার্ক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকারগুলা কি কি, ওইটাই যদি আপনাকে 10 মার্কে দিয়ে দেয়, তখন কিন্তু ওই 5 নাম্বার সেকশন লিখে আপনি অ্যান্সার করলে নাম্বার পাবেন না। আর 5 নাম্বার হচ্ছে যে কতভাবে সুনির্দিষ্ট প্রতিকারটা দেওয়া যায়। আর এইখানে বলতেছে যে ওই যে সুনির্দিষ্ট প্রতিকারগুলা কি কি। তাহলে স্পেসিফিক রিলিফের যে প্রতিকার সেটা হচ্ছে 8 থেকে নিয়ে 44-এর যে প্রতিকার, ওই যে আমার দখল উদ্ধার, চুক্তি প্রবল, দলিল সংশোধন, দলিল বাতিল, চুক্তি বাতিল, ঘোষণামূলক এবং আমার তত্ত্বাবধায়ক নিয়োগ, এই জিনিসগুলা। তো এই জন্য প্রশ্ন যখন আসবে আগে চিন্তা করবেন যে তারা কি চাইছে আপনার, যে কত প্রকারভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় সেটা চাইছে, না সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকারগুলো লিখুন, এই জিনিসটা চাইছে, ওইটা কিন্তু মাথায় রাখবেন। আর নাম্বারটাও দেখবেন যে কত মার্কের জন্য চাইছে। স্বাভাবিকভাবেই মনে করবেন যে 5 নাম্বার ধারার 5টা প্রতিকার লিখে আপনার 10 মার্ক দেওয়ার কথা না। তার মানে তারা আপনার ওই স্পেসিফিক রিলিফগুলা চাচ্ছে, যেটা 8 থেকে নিয়ে 44 পর্যন্ত আছে। তো এরকম ক্ষেত্রে যদি আপনি লিখতে যান, আপনি কোনগুলা লিখবেন, তো যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো মূলত আপনি কি করবেন, 8 নাম্বার এবং 9 নাম্বার ধারার বেসিক কনসেপ্টটা দিয়ে দিবেন, ধারাটা উল্লেখ করে যে 8 ধারার অধীনে স্থাবর, 9 ধারার অধীনে অস্থাবরটা, 12তে আপনি চুক্তি প্রবল করতে পারতেছেন, 31-এ হচ্ছে আপনার দলিল সংশোধন, 35-এ চুক্তি রদ, 39-এ হচ্ছে দলিল আপনার বাতিল, 42-এ ঘোষণা, 44-এ হচ্ছে আপনার রিসিভার নিয়োগ। এই কনসেপ্টটা মনে রাখবেন। এখন আসি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের এইবারের পরীক্ষার জন্য 9 নাম্বার ধারাটা গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত আপনার জন্য নানা প্রকার প্রশ্ন হইতে পারে, প্রবলেমেটিক জিনিস দিয়ে রাখতে পারে, সেখান থেকে আপনারা বলতে পারে, অথবা আপনার একটা মুসাবিদা চাইতে পারে এরকম। তো এই 9 নাম্বার ধারার মূল কনসেপ্টটা মাথায় রাখবেন যে 9 নাম্বার ধারাটাতে মালিকানা কোনো বিষয় না, মূল মালিকের বিরুদ্ধেও আপনি 9 নাম্বার ধারায় প্রতিকার পাইতে পারেন। এই ধারার অধীনে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিকার পাওয়া যায় না। এই ধারার যে ডিক্রি বা আদেশগুলো আসবে এগুলোর বিরুদ্ধে আপিলও চলে না, রিভিউ চলে না। না চলার পিছনে কারণটা কিন্তু আমরা বলে দিছি, যে এটা জাস্ট একটা কি হচ্ছে আমাদের সামারি ট্রায়ালের মতো, সংক্ষিপ্ত বিচারের মতো, যে যিনি দখলে ছিলেন উনি দখলে থাকুক। কেউ যদি সম্পত্তির মালিকানা দাবি করে বা কেউ যদি সম্পত্তির মালিক হয়, সে আদালতে মামলা দায়ের করবে, 8 ধারার অধীনে তার অধিকার সে বলবৎ করবে। কেন অযথা আমরা 9 ধারায় মারামারি করব? এই জন্য সামারি ট্রায়ালের কনসেপ্ট এখানে, না আপিল চলবে না রিভিউ চলবে। আর রিভিশনটা নর্মালি এখানে দেওয়া নাই, যেহেতু আমরা কি জানি, যদি আপিল না চলে, যদি আমাদের রিভিউ না চলে, তাহলে আমরা রিভিশন দায়ের করতে পারবো। তবে এখানেও কন্ডিশন হচ্ছে এই ডিক্রির বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট বিভাগে রিভিশনটা করতে হবে, এইটা কিন্তু মনে রাখবেন। আর তামাদি এই জিনিসটাও এটার সাথে ইনক্লুড করে নেবেন, যে আপনি 3 অনুচ্ছেদ মোতাবেক 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। তাইলে এই ধারার অধীনে যাইতে হলে দুইটা কন্ডিশন:
একটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আমরা যাইতে পারবো না, আর 6 মাস পরে আমরা এই ধারার বিরুদ্ধে যাইতে পারবো না। এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট। তাহলে আপনার ইচ্ছার বিরুদ্ধে এবং বেআইনি প্রক্রিয়া, এই দুইটা উপাদান থাকতে হবে। এমনও যদি হয় যে বেআইনিভাবে আসছে, কেউ আইসা বলতেছে জমিটা ছাড়ে দেন, আপনি বললেন যে ঠিক আছে ভাই আমি ছাড়ে দিলাম, তখন যদি আপনি আদালতে যান আপনি মামলায় হেরে যাবেন। কারণটা হচ্ছে যে আপনার সম্মতিতে ছিল, সে হয়তো আপনার অবৈধভাবে বলছে যে ছেড়ে দেন, কিন্তু আপনি তো ছেড়ে চলে গেছেন। যদি আপনি বলতেন যে না আমি ছাড়বো না, তারপরে সে বেদখল করতো, তাহলে পাইতেন। তাহলে দুইটা উপাদানই আমাদেরকে, যে আপনার কনসেন্ট ব্যতীত মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে, আর একটা হচ্ছে যে বেআইনিভাবে মানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কেউ যদি আপনার কি করে কাউকে কারো সম্পত্তি যিনি দখলে আছেন সেখান থেকে বেদখল করে দেয়, তাহলে আমরা 6 মাসের মধ্যে মামলা দায়ের করে ওই দখল ফেরত পেতে পারি। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এরপরে 12 নম্বর যে আমাদের ধারাটা আছে, চুক্তি প্রবল কি, কোন কোন ক্ষেত্রে আদালত চুক্তি প্রবল করতে পারে, এটার সাথে ওই যে বায়নামা চুক্তি প্রবলের মূল শর্ত কি, এই তিনটা জিনিস মিলে আপনার একটা বড় প্রশ্ন হইতে পারে। তখন 12-র সাথে 21-এর এটা আপনি কি করবেন, যুক্ত করে দিবেন। যে চুক্তি প্রবল মানে হচ্ছে কি, চুক্তি মোতাবেক যে কাজ করার জন্য সে বাধ্য, সেই কাজ আদালত তাকে বাধ্য করাবেন, তার যে অব্লিগেশন আছে ওই অব্লিগেশন তাকে ফুলফিল করাবেন, এটাই হচ্ছে আমাদের চুক্তি প্রবল। 4টা ক্ষেত্র আছে, আমরা সবাই জানি যে কি হয় যদি ওই চুক্তির অধীনে যে কাজটা সেটা যদি কোনো যে জিম্মার অন্তর্ভুক্ত হয়, ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, যদি ক্ষতিপূরণ না পাওয়া যায়, যদি মানদণ্ড না থাকে, যদি আর্থিক ক্ষতিপূরণ যথাযথ না হয়, তখন আমরা কি করতে পারবো, আদালত এই চুক্তিগুলো প্রবল করে দিবে। আর বায়না চুক্তির ক্ষেত্রে দুটা কন্ডিশন, চুক্তিটা লিখিত রেজিস্টার্ডকৃত হবে এবং বাকি টাকা আদালতে জমা করতে হবে। আর 22 নম্বর ধারায় আমরা যে জিনিসটা পড়েছি, যে আদালতের ডিসক্রিশনারি ক্ষমতা, যে কখন প্রতিকার দিবে আর কখন দিবে না। তো এই রিলেটেড মাঝে মধ্যে দেখা যায় যে এমসিকিউতে একটা লেটিন ফ্রেম ব্যবহার করা থাকে, ওইটা যদি আপনার কোড আনকোড দিয়ে থাকে, সেটা হচ্ছে যে আমাদের সলিটোরিয়াম, এই জিনিসটা কি এটা আপনি ব্যাখ্যা করেন যদি দেওয়া থাকে। তো এই লেটিন ফ্রেমের মূল অর্থ হচ্ছে যে ন্যায় বিচারের সাথে কাউকে কি করা, কোনো সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দেওয়া। তো এইটা পড়লে আমাদের প্রথমে মনে হবে যে এটা কি চাচ্ছে। আমরা 19 ধারায় জানি যে আদালত চুক্তি প্রবল না করে কাউকে ক্ষতিপূরণ দিতে পারে, হয়তো ওই কথাটার কথা বলতেছে, তো আসলে না। এটা আমাদের ওই যে 22 ধারার ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে দুইটা ক্ষেত্রে আদালত কি করে না, কোনো প্রকার যিনি মামলা দায়ের করেছেন বাদী, উনি মামলা প্রমাণ করার পরেও আদালত তাকে প্রতিকার দেয় না। প্রতিকারটা কাকে দেয়, বিবাদীকে দেয়, চুক্তিটা প্রবল না করে। সেক্ষেত্রে দেখা যায় যে যদি সেইখানে যেই চুক্তির ক্ষেত্রে যদি এটা প্রবল করা হয়, তাহলে বিবাদীর কি হবে, ক্ষতি হবে, তার যে অসহনীয় ক্ষতি হবে। তো এরকম একটা ক্ষেত্র দেওয়া আছে। আরেকটা ক্ষেত্র দেওয়া আছে যে যেখানে তার যেই কোনো প্রতারণা নাই, কোনো প্রকার আনডিউ ইনফ্লুয়েন্স নাই, কোনো কিছুই নাই, তারপরও সেখানে এক পক্ষ অবৈধ লাভ পাবে। তো ওই জন্য ন্যায় বিচার করার সাথে আদালত কি করে না, ডিক্রি প্রদান করে না। আর এই ডিক্রি প্রদান না করার মানেটা কি হচ্ছে, অপর পক্ষকে একটা রিলিফ দিচ্ছে। আপনারা দুইজনই ঝগড়ার মধ্যে আছেন, এখন আপনার পক্ষে একটা কাজ করতেছে না, মানে কি আপনাকে এক প্রকারের রিলিফ দেওয়া হইলো, ওই জিনিসটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই লেটিন ফ্রেম থেকে যদি প্রশ্ন আসে, আপনারা অ্যান্সার করতে হবে 22 ধারা থেকে। ওই ক্ষেত্রে যেই দুই ক্ষেত্রে আদালত কি করে না, প্রয়োগ করে না, তার অধিকারটা ডিক্রিটা প্রদান করে না, ওই প্রদান না করে যে অপর পক্ষকে সে একটা প্রতিকার দিচ্ছে, ওই প্রতিকারটাই হচ্ছে আমাদের ন্যায় বিচারের সাথে তার একটা সান্ত্বনামূলক প্রতিকার। তো এই 22 ধারাটা গুরুত্বপূর্ণ। তাহলে লিখিত পরীক্ষার জন্য 12 এবং 22। বাকি যে অন্যান্য জিনিসগুলো আছে, মূল কথা হচ্ছে আপনি যদি এমসিকিউর জন্য পড়তে থাকেন, আমরা যেহেতু ফাইনালি শেষ সময়ের জন্য বলতেছি, বাকি যেগুলো আছে আপাতত দরকার নাই। এরপরে যে 4টা কনসেপ্ট আছে, যে দলিল সংশোধন, এটার ক্ষেত্রেও টোটাল সেকশনগুলো আমাদের কাজের না, শুধু 31 ধারার মূল উপাদানটা মনে রাখবেন, যে একটা দলিল সংশোধন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এই জিনিসটা কি কে করতে পারে, উপাদানগুলো কি। তাহলে একটা দলিল সংশোধনের ক্ষেত্রে আমরা মূল ভিত্তিটা কি জানি, যে কোনো প্রকার ফ্রড বা প্রতারণা থাকবে, আর উভয় পক্ষের যদি ভুল হয়, দুইটা যে কোনো একটা হয়, যার কারণে
তারা যেই সিদ্ধান্তে যাইতে চাইছিল ওই চুক্তির মাধ্যমে, সেই চুক্তি বা দলিলের মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে না। তবে আদালত কি করতে পারে, অপর পক্ষে তৃতীয় পক্ষের ক্ষতি না করে, মূল কনসেপ্ট এটা মনে রাখবেন, তৃতীয় পক্ষের ক্ষতি না করে যতটুকু সম্ভব দলিলটা সংশোধন করবেন। এটাই হচ্ছে আমাদের রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। আর এই যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কে করতে পারে, তো এই রকম ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা ওই ইনস্ট্রুমেন্টটা করেছিল তারা, এবং তাদের যারা সাকসেসর আসবে, ইন্টারেস্টে যারা থাকবেন তারাও করতে পারবেন। মানে আপনার বাবা দলিল করছে, উনি মারা গেছে, এখন সেখানে আপনার ইন্টারেস্ট আছে, আপনিও দলিল সংশোধনের মামলাটা করতে পারবেন। তাহলে মূল উপাদান হচ্ছে প্রতারণা, অথবা আপনি দেখাবেন উভয় পক্ষের ভুল যার কারণে মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আর এই সংশোধনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না। এরপরে যদি আমরা চুক্তি রদের ক্ষেত্রে যাই ৩৫ ধারা অনুযায়ী, ওই ক্ষেত্রে ওই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে চুক্তিটা অবশ্যই বাতিলযোগ্য অথবা অবসায়নযোগ্য হইতে হবে, অথবা চুক্তিটা বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে যে বৈধ, কিন্তু চুক্তিটা ভিতরে ঢুকলে অবৈধ, যার জন্য বিবাদী বেশি দায়ী। আর আদালত যখন চুক্তি প্রবলের মামলার আদেশ দিল এবং টাকা পয়সা পরিশোধ করার জন্য বলল, কেউ যদি টাকা পয়সা পরিশোধ না করে তখন আদালত চুক্তিটা বাতিল করে দিবে। ৩৯-এর লিখিত দলিলের ক্ষেত্রে মনে রাখবেন যে একটা দলিল স্যার যদি, স্যার এক্সকিউজ মি, এইখানে স্যার একটু এই তিনটার জন্য একটু তিনটা উদাহরণ দেন স্যার প্লিজ। এই শেষ সময় আসে যদি উদাহরণ খুঁজে, স্যার একটু স্যার এটা মনে থাকতেছে না। না না, ১ নম্বর বাতিলযোগ্য কাকে বলে এটা পড়ার জন্য তো আপনাকে চুক্তি আইন পড়তে হবে, যে ফ্রি কনসেন্ট থাকতে হবে। চুক্তি আইনে একটা জিনিস বলা ওটা আছে, মনে হয় এগারোটা কারণ যেটা নাকি স্যার? টোটাল জিনিসটা না, নর্মালি একটা বৈধ চুক্তি হইতে গেলে যে যারা চুক্তি করবে পক্ষদ্বয়ের কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। মানে তারা নাবালক হবে না, তারা পাগল হবে না, দেউলিয়া হবে না। এই তিনটা না রাইট। থাকলে আমরা বলবো যে ওই পক্ষ দুইজনই চুক্তি করার যোগ্য। এরপরে আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে পক্ষদ্বয়ের কি থাকবে, সম্মতি থাকবে, ফ্রি কনসেন্ট থাকবে। এখন যদি ফ্রি কনসেন্ট না থাকে তাইলে ওই চুক্তিটা বাতিলযোগ্য, ভয়েডেবল। এখন এই ফ্রি কনসেন্ট কি, এইটা বুঝাইতে গিয়ে তারা বলতেছে যে যদি সেখানে প্রতারণা থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, যে মিস রিপ্রেজেন্টেশন থাকে, যদি সেখানে কোনো মিস্টেক থাকে, তখন আমরা বলবো যে এটা ফ্রি কনসেন্ট না, তার মানে এটা হচ্ছে বাতিলযোগ্য। তার মানে বাতিলযোগ্য বলতে আপনি বুঝলেন যে আপনি কাউকে ধমক দিয়ে তার উপর পিস্তল রাখে দলিলে একটা চুক্তি করাইলেন, ওই চুক্তিটা ওই যাকে ধমক দেওয়া হয়েছে সে চাইলে মামলা দায়ের করতে পারবে, বাতিলযোগ্য। মূল কথাটা হচ্ছে যে এইখানে ফ্রি কনসেপ্ট নাই, ওইটা বাতিলযোগ্য। আর অবসায়নযোগ্য হচ্ছে যে আপনার চুক্তির ভিতরেই একটা কন্ডিশন দেওয়া আছে যে এই চুক্তি মোতাবেক এই কাজটা না করলে এই চুক্তিটা বাতিলযোগ্য। মানে ওই চুক্তির ভিতরেই কোনো কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে ওই যে টার্মিনেবল শব্দটা। এটা হচ্ছে প্রথম অংশ। এরপরে দ্বিতীয় অংশতে যেখানে বলতেছে যে যেই চুক্তিটা বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে যে এটা লিগালি, কিন্তু ভিতরে গেলে আপনি দেখতেছেন যে এটা ইললিগাল হচ্ছে, এবং যার জন্য বিবাদী বেশি দায়ী, অপরপক্ষ বেশি দায়ী। তো ওইটা আমরা একটা উদাহরণ নিয়েছিলাম, যে যেমন ধরেন যে কারোর সাথে চুক্তি করা হইলো কি করার জন্য, যে আপনি সিগারেট সরবরাহ করবেন। তো নর্মালি বাংলাদেশে সিগারেট সরবরাহ করা কি বৈধ, এখানে অবৈধ হওয়ার কিছুই নেই। এখন দেখা গেল যে ওই যারা সরবরাহ করতেছে তারা ওই সিগারেটের ভিতরে, যেমন আমরা কি জানি, বিভিন্ন প্রকার নেশা জাতীয় জিনিস দিয়ে এটা কি করা যায়, মানুষ সেবন করে। তো এখন ওই সরবরাহ করতে করতে তারা দেখলো যে ওইটার ভিতরে কিছু জিনিস আপনি ওই নেশা জাতীয় জিনিস দিয়ে সরবরাহ করতেছেন। এখন বাইরে থেকে যদি ওই চুক্তিটা কারো কাছে নিয়ে আসে যে এই কোম্পানি একে কি করবে, ১০০ কার্টন প্রতি সপ্তাহে ১০০ কার্টন করে সে সিগারেট সরবরাহ করবে, তো চুক্তিটা বৈধ, প্রবলযোগ্য। কিন্তু যখন আপনি ওই চুক্তির ভিতরে যাচ্ছেন, মানে ও তার সরবরাহ জিনিসগুলা দেখতেছেন যে সেখানে নেশা জাতীয় জিনিস সরবরাহ করতেছে, যেটা ইললিগাল, যেটা চুক্তি মোতাবেক হবে না। এবং এটার জন্য দায়ীকে, দায়ী হচ্ছেন যে এক পক্ষ দায়ী, অপরপক্ষ দায়ী, যে ওনার উচিত ছিল শুধু সিগারেট সরবরাহ করা, ওইটার ভিতরে নেশা জাতীয় জিনিস দিয়ে না। তো ওই জন্য বলতেছে যে এখন ওই রকম ক্ষেত্রে এখন ও ব্যক্তি আসে যদি বলে না আপনাকে এতগুলো সিগারেট নিতেই হবে, আপনি যদি বলেন যে আমি নিব না, তাহলে কি করা যাবে, আদালতে মামলা দায়ের করা যাবে। আর সর্বশেষটা ছিল যে আদালতে আপনি মামলা দায়ের করছেন চুক্তি প্রবল করার জন্য, ধরেন যে জমি কিনবেন, বায়নামা দলিল। এখন আদালতে এখন এই ২১-এর এটা তো এখন আসছে যে মামলা করার সময় আপনার অবশিষ্ট টাকা দিতে হবে, আগে এই নিয়ম ছিল না। তো এখন
আপনি চুক্তি প্রবলের মামলা করলেন, আদালত বলল ঠিক আছে বাকি 10 লাখ টাকা পরিশোধ করেন 30 দিনের মধ্যে। 30 দিনে আপনি আদালতে কি করতেছেন না, কোনো প্রকার টাকা সাবমিট করতেছেন না। তো যেহেতু আপনি টাকা সাবমিট করতেছেন না, আদালত তখন কি করবে? তো এই 35 বলতেছে আদালত তখন ওই চুক্তিটা বাতিল করে দিবে। আশা করি এবার বুঝতে পারছেন যে একটা হচ্ছে বাতিলযোগ্য বা অবসায়নযোগ্য যদি হয়, আর একটা হচ্ছে যে চুক্তিটা যদি দেখে তো বৈধ মনে হচ্ছে কিন্তু ভিতরে গেলে অবৈধ, যার জন্য বিবাদী বেশি দেয়। আর একটা হচ্ছে যদি আদালতের আদেশ মোতাবেক কেউ কি করে ওই চুক্তির বিপরীতে যে এই সমস্ত টাকা পয়সা পরিশোধ করার সেটা পরিশোধ না করে, তাইলে এটা আদালত বাতিল করে দিবে। জি, এবার বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আসি লিখিত দলিল। এই দলিলের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, মনে রাখবেন। দলিল বাতিলের ক্ষেত্রে বলতেছে যে যেই দলিলটা অলরেডি বাতিল, মানে একটা বাতিল দলিল, যেমন আপনার জমি আপনি বিক্রি করেন নাই, অন্যজন আপনার হয়ে বিক্রি করে দিছে। তো ওইটা আপনি তো ছিলেনই না সেখানে, তারপরেও একটা দলিল, কিন্তু দলিলটা তো বাতিল, উপযুক্ত পক্ষ দ্বারা হয় নাই। আমি যদি একটা সম্পত্তি বিক্রি করি, কন্ডিশন হচ্ছে ওই সম্পত্তির আমাকে মালিক হইতে হবে, না হলে ওই চুক্তিটা বৈধ না। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু লিখিত হয়েছে, রেজিস্টার্ডকৃত হয়েছে, একটা বাতিল দলিল অস্তিত্ব আছে, অথবা যেই দলিলটা বাতিলযোগ্য। এই দুই রকম ক্ষেত্রে আপনি যদি দেখাইতে পারেন আদালতকে যে এই দলিলের যদি অস্তিত্ব থাকে তাইলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তখন আদালত আদেশ দিতে পারে যে দলিলটা বাতিল করা হোক। আর যদি এটা নিবন্ধন আইনের অধীনে নিবন্ধিত হয় তাইলে সাব রেজিস্ট্রারের কাছে এক কপি পাঠায় দিবে, তারা ওই নিবন্ধিত দলিলের বালামে লিখে রাখবে যে এত আদেশে এই দলিলটা বাতিল করা হইল। তো এটাই হচ্ছে মূল কনসেপ্ট দলিল বাতিলের। আর 42 ধারা নিয়ে, 42 ধারাতে আপনি যদি সমস্যামূলক প্রশ্ন আসে, আপনার যে ব্যাড একটার মধ্যে আপনি দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ প্রবলেমেটিক যদি আসে। তবে এক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে 42 ধারায় ঘোষণা বা ডিক্লারেটরি ক্ষেত্রে দুইটা জিনিসের আমরা ডিক্লারেশন চাইতে পারি। একটা হচ্ছে আইনগতভাবে যদি কোনো জায়গায় আপনার একটা ক্যারেক্টার তৈরি হয়, মানে আইনি অধিকার যদি পান, আইনি চরিত্র যদি আপনি পান। কেমন? যেমন ধরেন যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, ভর্তি অ্যাডমিশন তারা নিছে, অথবা আপনি সেখানে একজন শিক্ষক হয়েছেন, অফিসিয়ালি গেজেট হয়েছে, আপনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পরবর্তীতে তারা বলতেছে আপনি আসতে পারবেন না, আপনি শিক্ষকতা করতে পারবেন না। তখন আপনার একটা আইনি ক্যারেক্টার হয়েছে। অথবা আপনার কোনো সম্পত্তি, আপনার সম্পত্তিটার আপনি মালিক, অন্যজন আসে আপনাকে ডিস্টার্ব করতেছে। তাহলে 42 ধারার মূল কনসেপ্ট হচ্ছে কি, আইনি অধিকার আপনার ক্রিয়েট হয়েছে, অন্যজন অস্বীকার করতেছে, সম্পত্তি আপনার লিগালি আপনার, অন্যজন অস্বীকার করতেছে, তখনই আপনি 42 ধারায় ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। তবে একটা কন্ডিশন হচ্ছে যদি ঘোষণা ছাড়াও আরও কোনো প্রতিকার দরকার, তাহলে ওই 42 ধারায় মামলাটা বাতিল হবে, মানে আদালত কোনো প্রতিকার দিবে না। যেমন ধরেন আমরা বললাম যে একটা সম্পত্তি আপনার কাছে দলিল আছে যে আপনি সম্পত্তির মালিক, দখল আপনার কাছে নাই। এখন আপনি যদি শুধু মেয়ার কি করেন, ডিক্লারেশন চান আদালতে গিয়ে যে আমি এই সম্পত্তির মালিক, আদালত ডিক্লার করুক। এখন যখনই এই মামলা দায়ের করলেন, বিবাদী আইসা সে জবাব দাখিল করলো যে সম্পত্তি তো আমার দখলে, অতএব ডিক্লারেশন স্যুট চলতে পারে না, সাথে সাথে মামলা খারিজ হয়ে যাবে, কারণ আপনি সাবসিকুয়েন্ট প্রতিকার রিলিফটা চান নাই। এখন এই সাবসিকুয়েন্ট রিলিফ কি? 8 ধারায় আপনার মামলা করা, যে আপনি সম্পত্তির দখল উদ্ধার চান। একই রকমভাবে ধরেন যে একটা, যেমন আমাদের আপনার কি হইল, আপনি এই বার কাউন্সিলে এমসিকিউ পাস করলেন, লিখিত পাস করলেন, এখন ওই ভাইবা দেওয়ার পরে অফিসিয়ালি আপনার গেজেটে নাম আসে নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আপনি ভাইবায় পাস করছেন, তারা নানা প্রকারভাবে আপনারে অ্যাডভোকেট হইতে দেয় নাই, এখন আপনি যদি 42 ধারায় ঘোষণামূলক মামলা দায়ের করেন আপনারটা বাতিল হবে। কারণ তাদের গেজেটটা কিন্তু আসে নাই যে আপনি অফিসিয়ালি পাস করছেন, তারা আপনারে রেকগনাইজ করে নাই। তখন 42 ধারা ঘোষণামূলক মামলা চলবে না। কখন চলবে? যখন অফিসিয়াল গেজেটে নামটা আপনার চলে আসলো, তারপরে তারা আপনারা গ্রহণ করতেছে না, তখন আপনি পাবেন। একই রকমভাবে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য ইন্টারভিউ সব কিছু দিয়ে আসলেন, তারপরে তারা নিচ্ছে না, আপনি ডিক্লারেশন করে কিছুই পাবেন না। কিন্তু তারা আপনারে নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পর আপনারে ক্লাস নিতে দিচ্ছে না, তখন আপনি 42 ধারা ঘোষণা চাইতে পারবেন যে আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাতে আদালত এটা ডিক্লার করে দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ওই লিগ্যাল ক্যারেক্টারটা স্বাভাবিকভাবে না আসতেছে, আপনি 42 ধারায় ঘোষণা করে লিগ্যাল ক্যারেক্টার পাওয়া যায় না। 42 ধারায় ঘোষণা করে যেই ক্যারেক্টার আপনার ছিল সেটা আপনার আছে বলে জাস্ট ঘোষণা করতে পারে।
তাহলে 42 ধারার মূল কনসেপ্ট এভাবে মনে রাখবেন, 42 ধারায় কোনো অধিকার কি করা হয় না, দেওয়া হয় না। যেই অধিকার আছে আপনার অলরেডি, সেটা জাস্ট ঘোষণা করা হয়। আপনি জমির মালিক, দখলে আপনার কাছে আছে, আদালত বলল আপনিই মালিক। আর আপনি একটা লিগ্যাল ক্যারেক্টার অলরেডি আপনার আছে, কেউ অস্বীকার করতেছে, আপনি সেটা কি করতে পারবেন, ডিক্লার করাইতে পারবেন। কিন্তু যেই অধিকার এখনো তৈরি হয় নাই, 42 দ্বারা সেটা তৈরি করে না। এইটাই হচ্ছে মূল পার্থক্য, যেখানে আমরা বুঝি না যে 42 ধারা কোনো অধিকার সৃষ্টি করে না, সৃষ্টিকৃত অধিকারকে জাস্ট ঘোষণা করে যে হ্যাঁ আপনি ক ব্যক্তি, আপনি রহিম সাহেব, আপনি করিম সাহেব। এটাই হচ্ছে 42-এর মূল জিনিস। আর 42 ধারার ঘোষণা পাবলিক অ্যাট লার্জের জন্য প্রযোজ্য হয় না। ডিক্লারেটরি স্যুট শুধুমাত্র বাদী বিবাদীর জন্য প্রযোজ্য হয়, অন্য কারোর জন্য না। যেমন একটা উদাহরণ ছিল যে একজন হিন্দু ব্যক্তি তার স্ত্রীর সাথে যে পারিবারিক সম্পর্ক বজায় রাখার জন্য সে একটা মামলা দায়ের করছে, বিবাদী ছিল স্ত্রী আর স্ত্রীর মা। এখন পরবর্তীতে যদি আরেকজন ব্যক্তি একটা মামলা দায়ের করে যে ওই মহিলা আমার স্ত্রী, আপনি এই ডিক্লারেটরি স্যুট দেখায় কোনো লাভ হবে না, কারণ ওই ব্যক্তি কোনো পক্ষ ছিল না। এটাই হচ্ছে আমাদের ডিক্লারেটরি স্যুট বা ঘোষণামূলক মামলা 42 এবং 43-এর মূল জিনিস। তাহলে সাবসিকুয়েন্ট রিলিফ যেটা, সেটা হচ্ছে যে যদি ঘোষণা দিয়ে কাজ না হয়, আরও প্রতিকার আপনার দরকার ছিল, স্বাভাবিকভাবেই আরও প্রতিকার দরকার, তখন কি হবে, আমাদের এই 42 ধারায় ঘোষণাটা আদালত দিবে না, মানে আপনার মামলা খারিজ হবে, সহজ বাংলায় যদি আমরা বলি। আর এইবারের পরীক্ষায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রিভেন্টিভ রিলিফ। তো প্রিভেন্টিভ রিলিফ হইলে আপনি 52 থেকে 57 প্রতিটা সেকশনই আপনি পড়বেন, একটাও বাদ দিতে পারবেন না। আশা করতেছি আমরা এখান থেকে আপনার একটা প্রশ্ন থাকতে পারে প্রিভেন্টিভ রিলিফ থেকে। তো ওইটার জন্য আমরা অলরেডি সম্ভবত আপনাদেরকে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যদি যে দেওয়া আছে। তো ওইখান থেকে একটু দেখে নেবেন, তারপরও জাস্ট শেষ সময় আমরা একটু বলে দিই, হয়তো আপনাদের সহজ হবে। মূল কথাটা হচ্ছে 52 ধারা বলে যে প্রিভেন্টিভ রিলিফ কি। সেকশন নাম্বারটা মনে রাখবেন যে 52 বলতেছে যে প্রিভেন্টিভ রিলিফটা আদালত দেয় ইনজাংশনের মাধ্যমে। আর ইনজাংশনটা স্থায়ী হইতে পারে, অস্থায়ী হইতে পারে, টেম্পারারি হইতে পারে, পার্মানেন্ট হইতে পারে। 52 ধারার মূল জিনিস এটা। প্রিভেন্টিভ রিলিফ কি, প্রিভেন্টিভ রিলিফ আদালত কিভাবে দেয়। প্রিভেন্টিভ রিলিফ আদালত দেয় ইনজাংশনের মাধ্যমে। এটা টেম্পারারি হইতে পারে, এটা পারপেচুয়াল হইতে পারে। এখন তাইলে টেম্পারারি কাকে বলে আর পারপেচুয়াল কাকে বলে, 53 ওই ডেফিনেশনটা দেয়। 53তে বলে যে টেম্পারারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা হইল যে এমন একটা প্রতিকার যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, আদালত বলল যে 3 মাসের ইনজাংশন হইল, অথবা বলল যে নেক্সট ডেট পর্যন্ত। এখন নেক্সট ডেটটা 6 মাস পরে হইলো না 1 বছর পরে হইলো সেটা বিষয় না। তাহলে মূল জিনিসটা হইল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। তো এইটা হলো আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা। তো এইরকম ক্ষেত্রে আপনি যদি বিস্তারিত লিখতে চান যে অস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে প্রদান করা হবে আর কি কি গ্রাউন্ড আছে, সেটা আমাদের দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আদেশ 39 রুল 1-2 দ্বারা পরিচালিত হয়। এটা হয়ে গেল আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা। তাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা কোনো নিজে সাসটেনটিভ রিলিফ না, মানে নিজে কোনো সাসটেনটিভ মামলা তৈরি করে না। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারেন না। আপনি যে কোনো মূল মামলার সাথে একটা সাপ্লিমেন্টারি প্রতিকার হিসাবে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা দিতে পারেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য সরাসরি কোনো মামলা দায়ের করা যায় না। আপনি যে কোনো মূল মামলা দায়ের করার পরে ওইটার সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার অ্যাপ্লিকেশন দিতে পারেন। এখন যদি আমরা দেখি পারপেচুয়াল বা স্থায়ী নিষেধাজ্ঞা তাহলে কি। তো স্থায়ী নিষেধাজ্ঞা আসলে আসে আমাদের একটা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর, ডিক্রির মাধ্যমে আসে। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা আসে আমাদের কেবলমাত্র মূল মামলার শুনানি হওয়ার পরে, মামলার বিষয়বস্তু বিচার হওয়ার পরে ডিক্রির মাধ্যমে যেই আদালত একটা প্রতিকার প্রদান করে, সেটাই হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনজাংশন। তো এই যে পারপেচুয়াল ইনজাংশন, এইটার ক্ষেত্রে আপনি যদি আপনার ভাষায় লিখতে চান সবচেয়ে বেস্ট হয়। বেয়ার অ্যাক্টের ভাষার মধ্যে লিখলে অনেক জটিল করে দেওয়া আছে, যেটা মনে থাকবে না। যদি আপনি স্থায়ী নিষেধাজ্ঞা, যে স্থায়ী নিষেধাজ্ঞা এমন নিষেধাজ্ঞা যেটা আদালত মামলা দায়েরের মাধ্যমে, আদালতে বিচার হওয়ার পরে ডিক্রির মাধ্যমে কোনো পক্ষকে কোনো একটা কাজ করতে চিরতরে নিষিদ্ধ করা হয়।
চিরতরে সারা জীবনের জন্য, যে আপনি এই কাজটা করবেন না, বা এখানে আপনার অধিকার নাই, বা আপনি যে কাজটা করতেছেন এটা বাদীর অধিকারের পরিপন্থী। তো সেটাই হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনজাংশন। তো 52 আর 53 ছিল জাস্ট আমাদের বেসিক আলোচনা। এখন আসি আমরা, যদি দেখি যে 54 নাম্বারের ক্ষেত্রে 54, 55, 56 এবং 57, এখানে সম্ভবত নাম্বারিংটা আমাদের ভুল হয়েছে, এটা 54 হবে, এটা ঠিক করে নেন। যে কখন আদালত এই পারপেচুয়াল ইনজাংশন কি করতে পারে, গ্রান্ট করতে পারে। তো এটা নিজেই একটা কিন্তু প্রশ্ন, যে আদালত কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে, অথবা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হওয়ার ক্ষেত্রগুলো কি কি, এরকম আপনার জন্য আসতে পারে। তো এটার ক্ষেত্রে 4-5টার মতো ক্ষেত্র আছে। অলরেডি আমাদের এইখানে 4টা আমরা অন্যভাবে ফন্ট দিয়েছি, যেটা টোটালি আমাদের 12 ধারাটা, আর কিছুই না। 12 ধারায় আপনি যেটা পড়ে আসছেন জাস্ট কপি পেস্ট। তো মূলত এখানে যদি আমরা দেখি যে এই যখন কি হয়, যেই কাজটার জন্য আপনি ইনজাংশন চাইছেন ওই কাজটা কোনো ট্রাস্টভুক্ত জিনিস হয়, যখন কোনো মানদণ্ড থাকে না, যখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না, যখন আর্থিক ক্ষতিপূরণ কি না কোনো প্রকার অ্যাডিকুয়েট রিলিফ না, মানে আদালত নিষেধাজ্ঞা না দিলে যেই ক্ষতি হবে তার কোনো মানদণ্ড নাই, তার দ্বারা আর্থিক ক্ষতিপূরণ যথাযথ হবে না, অথবা আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, যেগুলো আমরা 12 ধারায় পড়েছি। শুধু ব্যতিক্রম হচ্ছে ওই 5 নাম্বারটা, যে যদি আদালত এই বিষয়ে একটা ইনজাংশন না দেয় তাহলে এই একই বিষয় রিলেটেড একাধিক মামলা দায়ের হবে। তো এই যে মাল্টিপ্লিসিটি অফ স্যুট রোধ করার জন্য ইনজাংশন গ্রান্ট করা যাইতে পারে। তাহলে এই 5টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাখ্যাটাও আপনি অবশ্যই যদি আসে দিয়ে দিবেন, যে এইখানে যে আমরা সম্পত্তির কথা বলতেছি, যে এগুলো আপনার ট্রেডমার্ক আছে, যেমন আপনি একটা কপিরাইট আছে, ট্রেডমার্ক আছে, আপনার একটা বিভিন্ন লোগো সম্বলিত পণ্য আছে, অন্য কেউ সেগুলো বিক্রি করতেছে। তো এরকম ক্ষেত্রেও এটা অন্তর্ভুক্ত হবে। ওই জন্য বলতেছে যে ট্রেডমার্কগুলোও কি হবে, এই আইনের অধীনে সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। এখন এই 55-এর ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন, 55-এর হেডিংয়ে দেওয়া আছে ম্যান্ডাটরি ইনজাংশন, পাশে আপনি অবলিক লিখে রাখেন যে আদেশমূলক ইনজাংশন, দুটাই লিখে রাখেন। এবারে এমসিকিউতে কিন্তু এটাই ছিল, একটা ঘটনা দিয়ে বলতেছে যে এটার ক্ষেত্রে কি হবে। তো ম্যান্ডাটরি ইনজাংশন মানে হচ্ছে যে যেই ক্ষেত্রে আদালত কি করতে পারে, একটা বাধ্যবাধকতা রোধ করা আদালতের প্রয়োজন, আদালতের ক্ষমতা আছে রোধ করার জন্য, এবং সেইটা পূরণ করার জন্য, যে আপনি যে একটা বাধ্যবাধকতা বা একটা কাজ করে একজনের ক্ষতি করছেন, তার ক্ষতিপূরণ দেওয়ারও আদালতের ক্ষমতাটা আছে। তখন আদালত 55-এর অধীনে কি করতে পারে, অগ্রসর হইতে পারে। তাহলে যখন কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন রোধ করতে কিছু নির্দিষ্ট কাজ করা প্রয়োজন, আর ওই আদালত সেটা করতে সক্ষম। যেমন আমরা সহজ একটা উদাহরণ দেই, যে আপনার সম্পত্তি থেকে কেউ মাটি তুলে নিয়ে গেল বা মাটি তুলে নিয়ে যাচ্ছে, তো আপনি সর্বপ্রথম কি চাবেন, যাতে সে আর না নিয়ে যায়। তার মানে আপনি তার কাছে একটা ইনজাংশন চাচ্ছেন। আর আপনার এই মাটিগুলো তুলে যে সে নিয়ে গেল, এখন এটা ভরাট করবে কে? তো আদালত যদি এটা ভরাট করার আদেশ দিতে পারে, তাহলে এটা ম্যান্ডাটরি ইনজাংশন হইল, মানে তার একটা আদেশ দিল। তো এই জন্য বলতেছে যে যখন কোনো বাধ্যবাধকতা অব্লিগেশন যেটা আপনার আছে, এইটা আপনি যে ভঙ্গ করছেন, এটা রোধ করার জন্য কিছু কাজ করা প্রয়োজন। অথবা আপনার বাসা ছিল, আরেকজন আসে, সেখানে কি করছে, আপনি আলো বাতাস পাইতেছিলেন, সুখাধিকার ভোগ করতেছিলেন, আরেকজন এখানে একটা 10 ফিট উঁচু হাইট ওয়াল তৈরি করলো, যার কারণে আলো বাতাস আসতেছে না। তো সেই রকম ক্ষেত্রেও আপনি ইনজাংশন চাইতে পারেন, যে যাতে সে 1 নম্বরে কি করে, এই যে সেটা সে তৈরি করতেছে বা তৈরি করে ফেলছে, সেটা যাতে সে ভেঙে ফেলায়, এবং কোনোদিন যাতে আর পরবর্তীতে না তৈরি করে। তার মানে ম্যান্ডাটরি বা আদেশমূলক ইনজাংশনে 2টা জিনিস অন্তর্ভুক্ত থাকে। একটা হচ্ছে ওই বাধ্যবাধকতা যেটা আপনি লঙ্ঘন করছেন, এটাকে 100% শেপে নিয়ে আসার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, জাস্ট না করে দিলে হবে না। তো তখন আমরা কি করতে পারবো, এই ম্যান্ডাটরি ইনজাংশনে যাইতে পারবো। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, যে একটা নতুন ভবন তৈরি করেছে, যার ফলে বিয়ের আলো বাতাসের অধিকার ব্যাহত হচ্ছে। এখন এই অধিকারটা কি পাইছে, সুখাধিকার হিসাবে পাইছে লিমিটেশন অ্যাক্ট 1908-এর আমাদের 4 নম্বর পার্ট। টোটাল 5টা পার্টে আমাদের লিমিটেশন অ্যাক্ট বিভক্ত, 4 নম্বর পার্ট
26 থেকে 28 পর্যন্ত তো অর্জন করেছে। এই ক্ষেত্রে আদালত একে ভবন নির্মাণ থেকে বিরত রাখার জন্য ইনজাংশন দিতে পারে না, বরং একে ভবন এমন ভেঙে ফেলেও বাধ্য করতে পারে যা আলো রোধ করেছে। তো মূল কথাটা হচ্ছে যাতে সে যে ওয়ালটা তৈরি করেছে এটা অবশ্যই অবশ্যই যাতে সে ভেঙে ফেলে, আলো বাতাসের রাস্তাটা যাতে সে ঠিক করে দেয়, তাইলে আর পরবর্তীতে যাতে না আসে। তাহলে দুইটা কাজ করতেছে। তো মূলত 55-এর সর্ব অবস্থা দেখা যায় যে আদালত দুই প্রকারের ইনজাংশন দেয়। একটা হচ্ছে যে আপনি আর চিরদিন এখানে আসবেন না, দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন এইটা আগের শেপে নিয়ে আসার জন্য যদি কিছু কাজ করার প্রয়োজন পড়ে আপনি কাজটা করবেন, আদেশ দিবে। তো এই জন্য বাধ্যতামূলক ইনজাংশনের আরেকটা নাম হচ্ছে কি, আদেশমূলক ইনজাংশন বা নিষেধাজ্ঞা। এরপরে আমরা চলে আসি 56টা। এখানে মূলত 11টা ক্ষেত্র বলা আছে যে এই ক্ষেত্রগুলাতে আদালত কোনো ইনজাংশন গ্রান্ট করবে না। তো এটা নিজেও একটা পৃথক প্রশ্ন হইতে পারে, তো এই জন্য এটাও মনে রাখবেন। 1 নম্বরে বলতেছে যে অলরেডি একটা মামলা দায়ের হয়ে গেছে, বিচার চলতেছে, তো এই জন্য বিচারাধীন মামলা বন্ধে কোনো ইনজাংশন আদালত গ্রান্ট করবে না। ব্যতিক্রম হচ্ছে যদি ইনজাংশন গ্রান্ট করলে একাধিক মামলা দায়ের মানে মাল্টিপ্লিসিটি অফ স্যুট রোধ হয় তবেই, না হলে জেনারেল নিয়ম হচ্ছে বিচারাধীন মামলা নিয়ে যেটা অলরেডি দায়ের হয়ে গেছে আপনি নতুন একটা মামলা দায়ের করে ওই মামলাটা রোধ করতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে যে উচ্চতর আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ হবে না। আপনি নিম্ন আদালতে একটা মামলা দায়ের করে হায়ার ফোরামের কোনো কার্যক্রম স্থগিত করতে পারবেন না। সহকারী জজ আদালতে আপনি ইনজাংশনের মামলা করতেছেন, যে জেলা জজ আদালতে একটা মামলা চলতেছে এটা যাতে রোধ করা হয় এরকম হবে না। তার মানে হায়ার ফোরামের কোনো জিনিস স্থগিত করার ক্ষমতা লয়ার ফোরামের থাকে না। এটা ছাড়া 3 নম্বর এমন হইতে পারে যে আপনি কোনো লেজিসলেটিভ বোর্ডের কাছে বা আইনসভা যারা আইন তৈরি করে এমন ব্যক্তির কাছে কোনো প্রকার আইনি প্রতিকার সে পাবে না, এইরকম ইনজাংশন চাইতে পারবেন না বা আদালত গ্রান্ট করবে না। তাহলে কারো বিরুদ্ধে এমন ইনজাংশন দেওয়া যাবে না যাতে সে কি করতে পারে, যারা আইন তৈরি করে লেজিসলেটিভ বডি আছে মানে আমাদের যে সংসদ আইন তৈরি করে সংসদীয় কমিটির কাছে কেউ একটা প্রতিকার চাচ্ছে, তো আপনি বলতেছেন যে না তারে একটা ইনজাংশন দেওয়া হোক যাতে সে না চায়, তো এরকম করা যাবে না। সরকার বা বিদেশি রাষ্ট্রের কার্যক্রমে হস্তক্ষেপ না। সরকার যে দায়িত্বগুলো পালন করে সরকারি যে কাজগুলো আছে এইগুলার ব্যাপারে আপনার ইনজাংশন চলবে না। এরপরে ফৌজদারি মামলার বন্ধে ইনজাংশন চলবে না। এরপরে হচ্ছে আমরা ওই যে 12 থেকে 30-এ একটা চুক্তি সুনির্দিষ্টভাবে যেটা প্রবলযোগ্য না, 12 থেকে 30-এ একটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট যেখানে হচ্ছে না সেইখানে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। অর্থাৎ একজন ব্যক্তি একজনকে ধরেন যে জমি বিক্রি করে দিচ্ছে না, বায়না হয়েছিল, এখন ওইটা স্পেসিফিকভাবে প্রবলযোগ্য হচ্ছে না যে কোনো কারণবশত, আপনি সেখানে আবার ইনজাংশনের মামলা দায়ের করে যদি বলেন যে সে যাতে কন্ট্রাক্টটা ভঙ্গ না করে, এরকম করা যাবে না। মানে যেটা স্পেসিফিকভাবে প্রবলযোগ্য হচ্ছে না সেইটার ব্যাপারে ইনজাংশনও পাওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস পাবলিক নিউসেন্স কিনা এটা নিয়ে যদি সমস্যা থাকে, এটা নিয়ে যদি সন্দেহ হয় তাহলে সেইটা রোধ করার জন্য আদালত কোনো ইনজাংশন দিবে না। যদি এটা নিশ্চিত না হওয়া যায় যে এই কাজটা আসলেই বিরক্তিকর বা ক্ষতিকর কিনা, এটা নিউসেন্স কিনা, তাহলে আদালত ওইটার ব্যাপারে কোনো ইনজাংশন দিবে না যেখানে সন্দেহপূর্ণ। আর যেখানে বাদী নীরবতায় অন্যায়টা মেনে নিয়েছে, যেমন আমরা বলছি যে আপনার সীমানার মধ্যে প্রতিদিনই একজন ব্যক্তি তার বাড়ির বর্জ্য ফেলাচ্ছে, ফালাইতে ফালাইতে 5 বছর 10 বছর হয়ে গেছে, আপনি সহ্য করে গেছেন, এখন আপনি ইনজাংশন চাচ্ছেন যে সে যাতে আপনার এখানে না ফেলে, আর উনি এসে বলতেছে যে আমি তো তার চোখের সামনে 5 বছর ধরে কাজটা করতেছি। তো এখানে যেখানে বাদী নিজেই তার অন্যায়টা মেনে নিয়েছে সেক্ষেত্রে ইনজাংশন দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যদি কোনো বিকল্প উপযুক্ত প্রতিকার থাকে, ইনজাংশন ছাড়াও যদি এর বিপরীতে অন্য কোনো উপযুক্ত প্রতিকার থাকে আদালত বলবে যে ওই প্রতিকার নেন, ইনজাংশন দেওয়া যাবে না। এরপরে যেটা বলতেছে যে যদি আদালতের প্রতি বাদীর আচরণটা কি হয়, হোস্টাইল হয় মানে বাদীর অযোগ্যতা, তাহলে আমরা মনে রাখতে পারি হয় বাদীর অযোগ্যতা অথবা বাদীর আচরণ আদালতের প্রতি হোস্টাইল। মানে আপনি নিজেই মামলা দায়ের করছেন ইনজাংশনের জন্য, আপনি বা আপনার প্রতিনিধির আচরণ, আদালত যখন যে তথ্য চাচ্ছে, দলিল চাচ্ছে, উপাত্ত চাচ্ছে, আপনি বারবার সময় নিচ্ছেন, সাবমিট করতেছেন না, তো আদালত এই ক্লজের অধীনে আপনারটা বাতিল করে দিতে পারে যে ইনজাংশন দিব না।
আর সর্বশেষ বলতেছে যে আপনার একটা লোকাল স্ট্যান্ডটাই থাকতে হবে ওই মামলার ব্যাপারে। তাহলে ব্যক্তিগত স্বার্থ না থাকলে পাবলিক অ্যাট লার্জের জন্য ইনজাংশন চাওয়া যায় না। যে রহিম আর করিমের মধ্যে মারামারি, আপনি যা বসে আছেন যে একটা ইনজাংশন দোক তারা যাতে দুইজন মারামারি না করে, আইন বলতেছে যে না, যদি আপনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট সেখানে না থাকে ইনজাংশন চাওয়া যাবে না। এই টোটাল 11টা জিনিস আমাদের বলা আছে, একটু ছোট্ট করে পড়ার চেষ্টা করবেন, কিওয়ার্ডটা মনে রাখবেন। আর সর্বশেষ, নেতিবাচক চুক্তি বাস্তবায়নের জন্য ইনজাংশন দেওয়া যাইতে পারে। তো এর মূল জিনিসটা হচ্ছে যে প্রতিটা চুক্তিতে নর্মালি যদি কোনো চুক্তি হয় আপনার কি, যে সূচক কোনো চুক্তি হয়, যেমন উদাহরণ দিয়ে আমরা যদি বুঝি যে একটা গায়কের সাথে যদি আপনি চুক্তি করেন যে আগামী 1 বছর আপনি আমার দলভুক্ত হয়ে যে কোনো কনসার্টে যাবেন, তো এর মানে ইমপ্লাইডলি কি হইল, আপনি এই 1 বছরে অন্য কোনো দলভুক্ত হবেন না, 1 বছরের কন্ট্রাক্ট হয়ে গেল। এখন ওই ব্যক্তি যদি কি করে এই 1 বছরের মধ্যেই অন্য কোনো দলভুক্ত হয়ে গান গাইতে যায়, এখন আদালত কি তাকে গান গাইতে নিষেধ করতে পারবে কিনা? মূল কথাটা হচ্ছে যে না, কারো পার্সোনাল ব্যক্তিগত বিষয়ে আদালত বাধ্য করতে পারে না, কিন্তু একটা কাজ করতে পারে যে যেহেতু সে এই দলের হয়ে গান গাচ্ছে না, তাইলে আগামী 1 বছর সে অন্য কোনো দলের হয়ে গান গাইতে পারবে না। মানে মূল কথাটা হচ্ছে যে আমার না হইলে কারো হইতে পারবে না, সহজ কথা হচ্ছে এটা। তাইলে আপনি 57 ধারা মনে রাখতে পারবেন। তো এখানে প্রথমেই বলতেছে যে কি, যদিও ধারা 56, একটু আগে আমরা যেটা পড়ে আসলাম 56-এর এফ মোতাবেক, এফে আমাদের কি ছিল, যে যেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য না, ওই চুক্তিটার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা পাইতে পারবো না। ভাই রে, সমস্যা কোথায়? মাইক্রোফোনের পারমিশন দিল আপনাদের ভেজাল। কে রে ভাই? তো আমরা যেটা দেখতেছিলাম যে বলতেছে যে 56-এর এফ এ যাই কিছু বলা থাকুক সেখানে, যদিও ধারা 56F, তো মূল আইনে বলা আছে যে ওই 56-এর এফে যাই কিছু বলা থাকুক, এখানে বলা আছে যে চুক্তি লঙ্ঘন ঠেকাতে ইনজাংশন দেওয়া যায় না। নর্মালি যেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, যেহেতু ব্যক্তিগত পার্সোনাল ক্যাপাসিটির কোনো জিনিস কেউ যদি করতে না চায়, আপনার সাথে আমার চুক্তি হলো আমি আপনার একটা ছবি এঁকে দিব, তারপরে আমি আঁকতেছি না, আপনি আমাকে বাধ্য করতে পারবেন না, যেটা অলরেডি আমরা পড়ছি। কারণ পার্সোনাল স্কিলের উপর আদালত কি করে না, যে কোনো প্রকার ডিক্রি দেয় না। তো যেহেতু ইনজাংশন দেওয়া যায় না, তো বলতেছে যে যা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য না, তবুও যদি কোনো চুক্তিতে কোনো কাজ করা, মানে কোনো অ্যাফার্মেটিভ কোনো কন্ডিশন থাকে যে আপনি আমাদের দলের হয়ে গান গাবেন, মানে একটা কাজ করবেন, এই শর্তের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট কাজ না করার নেগেটিভ শর্ত থাকে, যদি আপনি ওই চুক্তিতে সুস্পষ্ট উল্লেখ করেন অথবা নাও করেন, মানে এক্সপ্রেসলি হইতে পারে অথবা ইমপ্লাইডলি হইতে পারে। আমি আপনাকে 1 বছরের জন্য আমার দলভুক্ত করছি, মানে কি আপনি এর বাইরে অন্য জায়গায় 1 বছর আপনি যাবেন না, এটা চুক্তিতে উল্লেখ স্পষ্টভাবে থাকতে পারে অথবা ইমপ্লাইডলি আমরা ধরে নিব। তো এইরকম যদি শর্ত হয় যে কোনো চুক্তি যেখানে একটা কোনো কাজ করা শর্ত আছে, পাশাপাশি আরেকটা কাজ না করার শর্ত, সেটা প্রকাশ্যভাবে থাক অথবা সেটা কি থাক ইঙ্গিতবহভাবে থাক, সেই রকম ক্ষেত্রে আদালত কি করতে শর্ত থাকে, তাহলে কেবল অ্যাফার্মেটিভ অংশের কাজটি সুনির্দিষ্টভাবে কার্যকর করার যোগ্য না হলেও, যেহেতু আমরা তাকে বাধ্য করতে পারবো না, গান গাইতেই হবে, যেহেতু এটা একটা বাধা চলে আসতেছে, যে নির্দিষ্ট স্কিলটাকে আমরা বাধ্য করতে পারবো না, কিন্তু আদালত কি করতে পারবে, তাহলে নেগেটিভ অংশ করার জন্য তার উপর বাধ্য করতে পারবে। মানে তাকে বলতে পারবে আপনি কি করতে পারবেন না, আগামী এই বছর, যে 1 বছর আপনি চুক্তিবদ্ধ ছিলেন ইনার সাথে গান করতে, এই 1 বছর যদি গান না গান অন্য কোথাও গান গাইতে পারবেন না, এরকম ইনজাংশন দিতে পারবে। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ইনজাংশন। তাহলে আমরা মোটামুটি 52 থেকে 57-র যে মূল কনসেপ্টগুলো আছে এই প্রতিটা সেকশনে আমরা পড়ার চেষ্টা করব। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের প্রিভেন্টিভ রিলিফ, মানে হচ্ছে ইনজাংশন। আর ইনজাংশন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ীর যাবতীয় কার্যক্রমটাও গুরুত্বপূর্ণ। দেওয়ানি কার্যবিধির জন্য আমরা বলেছি যে সেখানে আপনি অবশ্যই একটা মুসাবিদা শিখে নেবেন,
যে কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়, পাশাপাশি রুল 1 থেকে নিয়ে 5 পর্যন্ত যে কি কি গ্রাউন্ড হইতে পারে, আর নিষেধাজ্ঞা ভঙ্গ করলে কি কি শাস্তিটা দেওয়া আছে। পাশাপাশি আরেকটা আমাদের ইনজাংশন আছে অ্যাড ইন্টেরাম, মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, সেটা সরকারের বিরুদ্ধে আমরা নর্মালি পাবো না, কিন্তু প্রাইভেট পার্টির ক্ষেত্রেও আমরা নর্মালি পাবো না যদি সেখানে স্পেশাল কোনো কজ দেখাইতে না পারি। আর এই রকম ক্ষেত্রে নোটিশ পিরিয়ডটার কথাও বলা আছে। তো এর জন্য আদেশ 39 রুল 1 থেকে 5 এর এ পর্যন্ত অবশ্যই একটু ভালো করে দেখবেন।